প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, বোর্ডে তা স্পষ্ট করে লেখা রয়েছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি 2025 পরীক্ষার্থীদের একটি গ্রামাটিক্যাল বিষয় নিয়ে। সেই গ্রামাটিক্যাল বিষয়টি হচ্ছে ফ্রেজ। তোমরা যদি এই ক্লাসটি সুন্দরভাবে দেখো এবং সেটি বোঝার চেষ্টা করো, তাহলে এই একটি ক্লাসেই ফ্রেজ সম্পর্কিত যত ধারণা আছে সমস্ত ধারণা তোমার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং সেই ধারণা থেকে তুমি যে ইংরেজি দ্বিতীয় পরীক্ষা শুরু হবে সেই ইংরেজি দ্বিতীয় পরীক্ষার এই গ্রামাটিক্যাল অংশ ফ্রেজে অবশ্যই 5-এ 5 নম্বর পাবে। তো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ফ্রেজ করব তখন আমরা জানি ফ্রেজ করার জন্য আমাদের একটি বক্স দেওয়া থাকে, সেই বক্সে 10টা ক্লু দেওয়া থাকে। সেই 10টা ক্লু 10টা শূন্যস্থানে বসিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে হয়। কিন্তু এদের কিছু গ্রামাটিক্যাল নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে আমাদের সেই কাজগুলো করতে হয়। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা এই 2 বছর পড়ার পরেও সেই গ্রামাটিক্যাল বিষয়গুলো তারা মুখস্থ করতে পারেনি। কিন্তু আজকের এই ভিডিওটি যদি তারা দেখে তাহলে অবশ্যই ফ্রেজ সম্পর্কে তাদের আর কোনো অসুবিধা থাকবে না। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিছু শব্দ লেখা দেখতে পাচ্ছি। এই শব্দগুলোই সাধারণত বক্সের ক্লু হিসেবে থাকে। এই শব্দগুলোই সাধারণত শূন্যস্থানে বসে এবং এই শব্দগুলো দিয়েই সেই শূন্যস্থান পূরণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোনো গ্রামাটিক্যাল রুল শিখবো না। আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দেব তোমরা সেইভাবে বোঝার চেষ্টা করবে। যেমন আমি প্রথমে এখানে লিখেছি কি হোয়াট ইফ। হোয়াট ইফ, এই হোয়াট ইফ কখন ব্যবহার করা হয়? হোয়াট ইফ কখন ব্যবহার করা হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কয়েকটি উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো বুঝে দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে রয়েছে ড্যাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্সের শুরুতেই রয়েছে ড্যাশ। ড্যাশের পরে দা ট্রেন, এটা হচ্ছে সাবজেক্ট। সেন্টেন্সের শুরুতেই ড্যাশ, ড্যাশের পরে সাবজেক্ট এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ড্যাশ, ড্যাশের পরে সাবজেক্ট এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে, অবশ্যই ড্যাশে হোয়াট ইফ বসবে। ড্যাশের পরে সাবজেক্ট এবং লাস্টে প্রশ্নবোধক, এইরকম যদি কোনো সেন্টেন্সে দেখা যায় তাহলে ড্যাশে কি বসবে? হোয়াট ইফ। 2 নাম্বার, ড্যাশের পরে হি, হি হচ্ছে সাবজেক্ট এবং লাস্টে প্রশ্নবোধক। ড্যাশের পরে সাবজেক্ট এবং লাস্টে প্রশ্নবোধক থাকলে ড্যাশে কি বসে? হোয়াট ইফ। আশা করি এই হোয়াট ইফ এর নিয়মটি তোমরা বুঝতে পেরেছ। তারপর রয়েছে হোয়াট ইটস লাইক এবং উড ইউ মাইন্ড, দুইটা একই বিষয়। ক্লুতে যদি হোয়াট ইটস লাইক এটা থাকে তাহলে এটা বসবে, আবার যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে উড ইউ মাইন্ড বসবে। যেমন সেন্টেন্সের শুরুতেই ড্যাশ, ড্যাশের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ড্যাশের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ক্লুতে যদি হোয়াটস ইট লাইক থাকে তাহলে হোয়াটস ইট লাইক বসবে, আবার যদি ক্লুতে উড ইউ মাইন্ড থাকে তাহলে উড ইউ মাইন্ড বসবে। দুইটা নিয়ম একই। সেন্টেন্সের শুরুতে ড্যাশ, ড্যাশের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। 4 নম্বরে সেন্টেন্সের শুরুতেই ড্যাশ, ড্যাশের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং লাস্টে প্রশ্নবোধক। আমরা একটু আগে বলেছি যদি এইরকম থাকে তাহলে হোয়াট ইটস লাইক অথবা উড ইউ মাইন্ড বসবে। আমরা এখানে উড ইউ মাইন্ড দিয়ে দিলাম, উড ইউ মাইন্ড। আশা করি হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড থাকলে কিভাবে এটি শূন্যস্থান পূরণ করতে হবে তোমরা বুঝতে পেরেছ। এখানে রয়েছে লেট অ্যালোন।
লেট অ্যালোন মানে হচ্ছে ভাবাই যায় না এমন। যেমন মারুফ ক্যান নট আর্ন 50 মার্ক। মারুফ 50 মার্কই পেতে পারে না, ড্যাশ 80 মার্ক। সে আবার 80 মার্ক পাবে। মারুফ 50 মার্কই পেতে পারে না, আবার 80 মার্ক। এই ধরনের যদি কোনো অর্থ প্রকাশ করে তখন সেক্ষেত্রে লেট অ্যালোন বসবে। যেমন হি ক্যান নট বাই এ শার্ট। সে একটি শার্টই কিনতে পারে না, ড্যাশ এ কার, আবার একটি গাড়ি কিনবে। এই ধরনের অর্থ প্রকাশ করতে গেলে কি বসে? লেট অ্যালোন বসে। 7 নাম্বার আমরা দেখতে পাচ্ছি শুরুতেই উই রয়েছে। উই হচ্ছে একটি সাবজেক্ট। সেন্টেন্সের শুরুতেই কি রয়েছে? উই। উই হচ্ছে একটি সাবজেক্ট। সাবজেক্টের পরে ড্যাশ এবং মাঝখানে রয়েছে দেন। সাবজেক্টের পরে ড্যাশ এবং মাঝখানে রয়েছে দেন। যদি এই রকম কোন সেন্টেন্স আমরা দেখতে পারি তখন ওই সময় আমরা কি বসাবো? উড রেদার। সাবজেক্টের পরে ড্যাশ এবং মাঝখানে দেন থাকলে আমরা সেখানে বসাবো কি? উড রেদার। সাবজেক্টের পরে ড্যাশ আর মাঝখানে দেন, এই রকম দেখা গেলে সেখানে বসাবো উড রেদার। আবার 8 নম্বরে ফলো করো, উই এর পরে রয়েছে কি? ড্যাশ। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ড্যাশ আর মাঝখানে রয়েছে দেন। এই রকম যদি কোনো সেন্টেন্স দেখা যায় তখন ওই সময় আমরা বসাবো উড রেদার। আমরা এই উড রেদারের নিয়মটি শিখে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উড রেদার পর্যন্ত দেখেছিলাম। তারপরে রয়েছে কি? দেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি কখনো দেখতে পাই যে কোনো সেন্টেন্সের পরে, কোনো সেন্টেন্সে ড্যাশ এর পরে, কোনো সেন্টেন্সে ড্যাশ এর পরে আর অথবা লিভ অথবা ইজ নো অথবা ওয়াজ নো অথবা এক্সিস্ট নো লেখা রয়েছে, তখন ওই সময় আমরা ড্যাশে কি লিখবো? দেয়ার লিখবো। তারপরে দেয়ারের পরে রয়েছে ইট। ইট কখন লিখবো? আমরা যখন দেখবো যে ড্যাশের পরে, কোনো সেন্টেন্সে ড্যাশের পরে ইজ অথবা ওয়াজ অথবা মূল ভার্ব অথবা মে এই কথাটি লেখা রয়েছে, তখন আমরা এখানে কি লিখবো? ইট লিখবো। অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ মানে হইতে না হইতে, যেতে না যেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, অর্থাৎ কোনো একটা ভার্বের উপর নির্ভর করে এইরকম যদি কোনো অর্থ প্রকাশ করে, হইতে না হইতেই, যেতে না যেতেই, পৌঁছাতে না পৌঁছাতে, তখন ওই সময় আমাদের অ্যাজ সুন অ্যাজ বসে। যেমন ড্যাশ মাদার হিয়ার্ড দ্য নিউজ। মা খবরটি শুনতে না শুনতে, সে ক্রাইড লাউডলি, সে জোরে চিৎকার করে উঠল। তাহলে এখানে মূল ভার্ব ছিল হিয়ার্ড মানে শোনা, হিয়ার্ডের বাংলা হচ্ছে শোনা। তাহলে আমরা এখানে অর্থটা বললাম এইভাবে যে খবরটি শুনতে না শুনতেই, মানে শুনতে না শুনতে, যেতে না যেতেই, হইতে না হইতেই, এই ধরনের যদি কোনো অর্থ প্রকাশ করে তখন সেক্ষেত্রে কি বসে? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এগুলো বসে। তারপরে 12 নম্বর বলছে উই গট আউট, আমরা বাইরে বের হয়ে যাব। ড্যাশ দ্য রেইন স্টপ, বৃষ্টিটি থেমে না যেতে যেতেই, মানে বৃষ্টিটি থামতে না থামতে, বৃষ্টি থামতে না থামতে আমরা বাইরে বের হয়ে যাব। তাহলে থামতে না থামতে, যেতে না যেতে এই ধরনের কোন অর্থ প্রকাশ করলে সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাজ সুন অ্যাজ এর নিয়মটি বুঝলাম। হোয়াট ডাজ ডট 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 লুক লাইক এবং হোয়াটস ডট 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 লাইক এই দুইটি বিষয় একই কথায়। যদি কোনো সেন্টেন্সে এইরকম দুটি ড্যাশ থাকে তখন আমাদের ক্লুতে যদি হোয়াট ডাজ ডট 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 লুক লাইক থাকে তাহলে এটি বসবে, অথবা হোয়াটস ডট ডট লাইক থাকলে সেটি বসবে। আমরা এখানে তাহলে দুটি ড্যাশ থাকলে প্রথমে লিখবো হোয়াট ডাজ, তারপরে পরের ড্যাশে লিখবো কি? লুক লাইক। আবার যদি হোয়াটস থাকে তাহলে হোয়াটস ডট 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 লাইক। যদি কোনো সেন্টেন্সে এরকম দুটি ড্যাশ থাকে তাহলে আমাদের হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ডট 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 লাইক এটি বসবে। তারপর অ্যাজ ইফ এর নিয়ম। অ্যাজ ইফ হচ্ছে আমরা যদি কখনো দেখতে পাই কোনো সেন্টেন্সের মাঝখানে ড্যাশ রয়েছে, ড্যাশের পরে সাবজেক্ট প্লাস ওয়ার অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম, ড্যাশের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম এবং ড্যাশের আগে কিছু লেখা রয়েছে,
ড্যাশের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম এবং ড্যাশের আগে কিছু লেখা রয়েছে, তাহলে কি বসবে? অ্যাজ ইফ। অ্যাজ ইফ যদি ক্লুতে অ্যাজ দো থাকে তাহলে আমরা অ্যাজ দো লিখতে পারি, কারণ অ্যাজ দো এবং অ্যাজ ইফ দুইটা একই নিয়ম। আমি কি বললাম? সেন্টেন্সের মাঝখানে ড্যাশ, ড্যাশের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম এবং ড্যাশের আগে যদি কিছু লেখা থাকে তখন ওই সময় অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। দ্য ম্যান প্রিটেন্ডেড ড্যাশ হি হ্যাড বিন ভেরি পোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এই ড্যাশটি সেন্টেন্সের মাঝখানে এবং এরপরে রয়েছে হি। হি হচ্ছে সাবজেক্ট এবং হ্যাড এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম। আমরা একটু আগে বলেছিলাম ড্যাশের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম এবং ড্যাশের আগে যদি কিছু লেখা থাকে তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আমাদের ক্লুতে যদি অ্যাজ ইফ থাকে তাহলে অ্যাজ ইফ, আর অ্যাজ দো থাকলে আমরা অ্যাজ দো লিখে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ইট ইজ হাই টাইমের নিয়মটি দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কখনো কোনো সেন্টেন্সের শুরুতে ড্যাশ থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ড্যাশ থাকে এবং ড্যাশের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, সেন্টেন্সের শুরুতে ড্যাশ, ড্যাশের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, এইরকম যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো কি? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম। 18 নাম্বার, ড্যাশের পরে পিপুল এটি হচ্ছে সাবজেক্ট, স্টপ এটি হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, সেন্টেন্সের শুরুতে ড্যাশ, ড্যাশের পরে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম। এখানেও কি বসবে? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম। তারপরে রয়েছে ওয়াজ ব্রনের নিয়ম। ওয়াজ ব্রনের বাংলা হচ্ছে জন্মগ্রহণ। ওয়াজ ব্রনের বাংলা হচ্ছে জন্মগ্রহণ। যদি কোনো সেন্টেন্স দ্বারা এইরকম অর্থ প্রকাশ পায় জন্মগ্রহণ, তখন ওই সময় আমরা কি বসাবো? ওয়াজ ব্রন। যেমন জসিমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট। জসিমউদ্দিন একজন পল্লী কবি। হি ড্যাশ ইন 1903, অর্থাৎ 1903 সালে তিনি ড্যাশ। তার মানে এখানে একজন ব্যক্তি রয়েছে এবং সাল রয়েছে, আমরা বুঝতে পারছি সেই সালে তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ এখানে কি বসবে? ওয়াস ব্রন বসবে। তারপরে রয়েছে কি? হ্যাভ টু, হ্যাজ টু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাভ টু এবং হ্যাজ টু হচ্ছে কোনো সেন্টেন্স দ্বারা অবশ্যই কোনো কাজ করতে হবে এই রকম অর্থ প্রকাশ করলে হ্যাভ টু এবং হ্যাজ টু বসে। হ্যাভ টু এবং হ্যাজ টু, যেমন উই ড্যাশ, উই হচ্ছে একটি সাবজেক্ট, সাবজেক্টের পরে ড্যাশ, তবে একটা শর্ত হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এগুলো সাধারণত সাবজেক্টের পরে যে ড্যাশ থাকবে সেই ড্যাশে আমাদের এগুলো বসাতে হবে। তো উই এর পরে ড্যাশ রয়েছে এবং বলা হয়েছে উই ড্যাশ অ্যাটেন্ড অল দ্য এক্সাম, যে আমাদের সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, উপস্থিত হতে হবে। এটা তো অবশ্যই সত্য কথা। তুমি যদি পরীক্ষায় উপস্থিত না থাকো তাহলে তো চলবে না, এই জন্য এটা অবশ্যই করতে হবে। আর উই এর পরে সর্বদা হ্যাভ টু বসে, এই জন্য হ্যাভ টু। আই ড্যাশ বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা ড্যাশের পরে বি দেখব, ড্যাশের পরে যখন আমরা দেখব বি, এখানে অর্থের কোনো দরকারই নেই, তুমি শুধু এখানে হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে দিবা। যেহেতু সাবজেক্ট হচ্ছে আই, আই এর পরে হ্যাভ টু বসে, এই জন্য আমরা এখানে হ্যাভ টু বসাবো। কামাল ড্যাশ বি, এখানেও ড্যাশের পরে বি রয়েছে। কামাল যেহেতু একজন ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে হ্যাজ টু বসে, এই জন্য আমরা এখানে হ্যাজ টু বসাবো, হ্যাজ টু। তারপরে 23 নাম্বার, আমাদের হ্যাড বেটার হচ্ছে কি? হ্যাভ টু এবং হ্যাজ টু হচ্ছে অবশ্যই কোনো কাজ করতে হবে বোঝালে, আর হ্যাড বেটার হচ্ছে এখন কাজ করলেও চলবে, পরবর্তীতে করলেও চলবে, এই ধরনের অর্থ প্রকাশের সময় হ্যাড বেটার। তবে অবশ্যই সাবজেক্টের পরে যে ড্যাশ থাকবে সেই ড্যাশে আমাদের হ্যাড বেটার বসবে। যেমন রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি। রিনার পোশাকটি দেখতে খুবই নোংরা,
শি ড্যাশ বাই এ নিউ ড্রেস, তার একটি নতুন পোশাক কিনতে হবে বা কেনা প্রয়োজন। এখন সে যদি সেই তার পোশাকটি, এখানে যেহেতু লেখা রয়েছে ডার্টি, ডার্টি মানে নোংরা, সে যদি সেটা ভালো করে ধুয়ে নেয় তাহলে তার তো এখন আর কেনার কোনো প্রয়োজন নেই। সুতরাং এই অর্থটি দ্বারা এমন কিছু বোঝাচ্ছে না যে তাকে অবশ্যই ড্রেসটি কিনতে হবে। যদি অবশ্যই কিনতে হবে এরকম বোঝায় তাহলে হ্যাভ টু, হ্যাজ টু। যেহেতু এখন না কিনলেও চলবে, সুতরাং আমরা এখানে লিখবো হ্যাড বেটার। তারপরে নো সোনার হ্যাটের নিয়ম, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ড্যাশ এবং মাঝখানে দেন থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ড্যাশ এবং মাঝখানে দেন থাকে তাহলে অবশ্যই ড্যাশের মধ্যে বসবে নো সোনার হ্যাড। এই হচ্ছে আমাদের ফ্রেজ সম্পর্কিত একটি পুরোপুরি ক্লাস। তুমি যদি এই ফ্রেজের সকল নিয়ম সুন্দরভাবে খাতায় লিখে রাখো এবং আমি যে কথাগুলো বলেছি সেগুলো যদি মনে রাখতে পারো, তাহলে আগামীতে যে তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষাটি রয়েছে সেখানে 2 নম্বরে আমাদের ফ্রেজ আসে, সেখানে অবশ্যই তুমি 5-এ 5 পাবে। আর যদি সম্পূর্ণ এই ক্লাসটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক এগুলো দিতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে আবার। ধন্যবাদ।